এক অতিরিক্ত আইজি ও 10 ডিআইজি সহ পুলিশের 82 ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে পৃথক 3 প্রজ্ঞাপন। হজযাত্রা নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার, যাত্রীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিতের তাগিদ। রাজনৈতিক দল গড়তে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সুসংহত করতে রাজপথে থাকার ঘোষণা। শহীদ সেনা দিবসে বিডিআর সদস্যদের রাষ্ট্রের শ্রদ্ধা, বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান সেনা প্রধানের, হাসিনার শাস্তি চায় শহীদ পরিবার ও বিএনপি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। পুলিশের 82 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজি, 10 জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং 15 জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 3টি প্রজ্ঞাপনে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার কথা জানানো হয়। ওএসডি করা অতিরিক্ত আইজিপি হলেন মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, ডিআইজিরা হলেন শাহ মিজান শাফিউর রহমান, নূরে আলম মিনা, মিরাজউদ্দিন আহমেদ, শাহ আবিদ হোসেন, জিহাদুল কবির, মনিরুজ্জামান, মাহবুবুর রহমান, মইনুল হক, এসএম মোস্তাক আহমেদ খান ও সাইফুল ইসলাম। হজযাত্রা সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি। বলেন, একজন হজ যাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সে প্রচেষ্টা থাকতে হবে। দেশে লাইসেন্স প্রাপ্ত হজ এজেন্সির সংখ্যা 1275টি। এর মধ্যে হজ কার্যক্রমের জন্য যোগ্য এজেন্সি 941টি, হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সি 753টি এবং লিড এজেন্সি 70টি। এই এজেন্সিগুলোর দায়িত্ব কি হবে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সব মন্ত্রণালয়, বিভাগ ও কমিটি থেকে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি, তাই ছাত্রদের সাথে রাজপথে থাকার আগ্রহের কারণেই পদত্যাগ করলেন। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর পাশাপাশি অন্যান্য কমিটি থেকেও পদত্যাগ করেছেন তিনি। 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। ছাত্রদের সঙ্গে রাজপথে থাকার তাগিদ থেকেই তিনি পদত্যাগ করেছেন এবং দেশের জন্য রাজপথে থেকে বেশি ভূমিকা রাখতে চান বলেও জানান সদ্য পদত্যাগী এই উপদেষ্টা। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। মন্ত্রণালয় থেকে যে সমস্ত কাজ করেছেন তার ফলাফল জনগণ পাবেন এবং তাকে মূল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারে থেকে আরো যদি কেউ রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও পদত্যাগ করবেন। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে।
নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা ২৮ তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। এ নিয়ে গঠিত তদন্ত কমিশন দ্রুতই নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। পুরান ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডের ১৬ বছর পেরিয়েছে। শেখ হাসিনার সরকার দ্বিতীয় দফায় প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের ২ মাসের মধ্যেই ঘটে ভয়াবহ এ ট্র্যাজেডি, যেখানে ৫৭ সেনা সদস্য সহ মারা যান ৭৪ জন। প্রায় ১৬ বছর ক্ষমতায় থেকেও শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য বিচার করতে পারেনি। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণ শেষে দ্রুত তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। আমরা অবশ্যই সুষ্ঠু তদন্ত চেয়েছি। ১৬ বছর ধরে অন্তত একটা পার্ট তো আমাদের হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান আইন শৃঙ্খলার অবনতিতে কারো গাফিলতি পেলে ছাড় নেই। যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে। দিনটিকে সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে সেনাবাহিনীর শহীদ স্বজনদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন। বলেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই এমন হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। এদিকে কমিশন যেন নিরপেক্ষভাবে কাজ করে এমনটাই আশা জানান জাপার চেয়ারম্যান জিএম কাদের। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের আজ ১৬ বছর। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে যে কমিশন গঠন করা হয়েছে সে কমিশন যেন অচিরেই একটি নিরপেক্ষ প্রতিবেদন জমা দেয় এবং যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় এনে বিচার কার্য পরিচালনা করা হয়, সে প্রত্যাশা শহীদ পরিবারের সদস্য সহ সবার। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তদানীন্তন বিডিআর সদস্যদের কারণেই পিলখানা হত্যাকাণ্ডে চৌকস সেনা অফিসাররা প্রাণ হারিয়েছেন বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার মহাখালীর রাওয়া ক্লাবে ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কোনো যদি কিন্তু আনা হলে ১৬ বছরের বিচারিক কার্যক্রম ব্যাহত হবে বলেও আশঙ্কা জানান সেনাপ্রধান। ১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে। খালি সেনাবাহিনী টিকে আছে, বিমান বাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও বিএনপি নেতারা। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শোকসভায় তারা এ দাবি জানান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই দেশে শান্তি ফিরবে, তাই ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। হুমায়ুন কবিরের প্রতিবেদন।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শোক সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় 25শে ফেব্রুয়ারির মর্মান্তিক দৃশ্য। এতে শহীদ পরিবারের সদস্যরা বিডিআর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার বিচার দাবি করেন। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত। বিচার হবে যদি আমাদের সার্বভৌমত্ব সফলভাবে রক্ষা করা হয়, বিচার হবে যদি পিলখানার মতো জঘন্য হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে আর না হয়। আমি চাই না অন্য কোনো পরিবার ফেস করুক যেটা 16 বছর আমাদের ফেস করতে হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র এবং শেখ হাসিনা মিলেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিশে আধিপত্যবাদ বিস্তারের জন্য, নিজের ক্ষমতা বাড়াবার জন্য 25শে ফেব্রুয়ারি সেই দিনটাকে একটা কলঙ্কিত দিন হিসাবে এত বড় ঘটনা ঘটাতে পেরেছে। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে জানিয়ে পরস্পরের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান দলের মহাসচিব। বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাদেরকে নেওয়া হচ্ছে। কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের দেশ বিরোধী চক্রান্ত মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের, এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার কুমিল্লা টাউন হলে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অভিযোগ করেন তিনি। বিএনপি শুধু নির্বাচন চায় এমন অভিযোগের জবাবে তারেক বলেন, রাজনৈতিক দল হিসেবে এটি বিএনপির দায়িত্ব। দেশের মালিক জনগণ, তারাই প্রধান বিচারক। কাজেই জনগণই সিদ্ধান্ত নেবে, তারা সমর্থন করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। আগে সংসদ নাকি জাতীয় নির্বাচন, এই ইস্যুতে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির চাওয়া জাতীয় নির্বাচন, আর ভিন্ন অবস্থান জামায়াত সহ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের। এলজিআরডি উপদেষ্টার বিভিন্ন বক্তব্যেও প্রমাণ হয় আগে স্থানীয় নির্বাচনের পক্ষে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন অবশ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের টার্গেট নিয়েই এগোচ্ছে। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। 6 মাস পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের পর থেকেই জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয় তারা। গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এর মধ্যেই সামনে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। এক্ষেত্রে সরকারকে সবচেয়ে বেশি চাপে রেখেছে অন্যতম বড় দল বিএনপি। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে একেবারে বাদ না দিলেও দলটি চায় অতি গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করা হোক। দ্রুত নির্বাচনের জন্য আমরা এখানেও বিরোধী মত আছে, বিশেষ করে আরেক বড় পার্টি জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় বড় আকারের সংস্কার। ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব। তবে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। So that we take that as a charter
তখন থেকেই নির্বাচন কেন্দ্রিক ছক কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুটা সামনে আসতেই তৈরি হয় বিপরীতমুখী অবস্থান। আগে জাতীয় নির্বাচন চাই বিএনপি, তবে সংস্কার সহ স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও জামাতে ইসলামী। সংস্কার করা বাদ দিয়ে নির্বাচন করে চলে যাবেন, অতীতের মতো যেভাবে জালেম সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সেই ধরনের নির্বাচন এদেশের জনগণ মানবে না। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। যদিও বিএনপি মনে করছে ক্রমাগত ধর্ষণ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি ও মব কালচারের কারণে জাতীয় নির্বাচন নিয়ে তাদের দাবি শক্ত ভিত পাচ্ছে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এদিকে নির্বাচন কমিশন বলছে এত অল্প সময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলছে। স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এমনকি অক্টোবরের তফসিল ঘোষণার পরিকল্পনাও আছে কমিশনের। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। দলের সেক্রেটারি জেনারেলের আশা আপিল বিভাগে ন্যায় বিচার পাবেন এটিএম আজহার। এদিকে ১.৫ যুগ আগে চাকরিচ্যুত ৮৫ ইউএনওকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। কাজী পাপুর প্রতিবেদন। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানিতে এজলাসে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শুনানি শুরু করেন আইনজীবীরা। পরে শুনানির সারাংশ সাংবাদিকদের জানান আইনজীবী শিশির মনির। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যারা ছিলেন তারা কাস্টমারি ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করে বিচার করেছে, কিন্তু আমাদের দেশের কোর্ট এসে বলেছেন যে এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক প্রথাগত আইনের কোনো প্রযোজ্যতা নাই এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। দীর্ঘদিনের জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। এটিএম আজহারের পক্ষে আইনজীবীদের তুলে ধরা যুক্তির সঙ্গে একমত পোষণ করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। মানবতা বিরোধী অপরাধ বা জেনোসাইড প্রমাণ করার ক্ষেত্রে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড এই শব্দ দুটি প্রযোজ্য কি নয়, আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছি যে পিটিশনারের এই আর্গুমেন্টের সাথে প্রসিকিউশন সম্পূর্ণই একমত। এদিকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকুরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন, সকল সুযোগ সুবিধা সহ। অন্যদিকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে ১০০ জনের গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছে মায়ের ডাক নামে একটি সংগঠন। ১০০টি অভিযোগ দায়ের করেছেন ইনভেস্টিগেটিং অফিসে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তবে রমজান ঘিরে কেউ পণ্যের মজুত করতে চাইলে কঠোর হবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে আসা $29 মিলিয়ন বিষয়টি তদন্ত করার কথাও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার সিন্ডিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে টালমাটাল অবস্থা। এর মধ্যেই রমজান সমাগত। সেই সময়টাতে বাজারে উত্তাপ কতটা বাড়ে দুশ্চিন্তা আছে তা নিয়েও। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রমজানে যেন পণ্য সংকট না হয় তার উপর জোর দিচ্ছে সরকার। সরবরাহ নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না। এইখানে আবার মার্কেট ডায়নামিক্স আছে, তাই না? হোলসেলাররা, রিটেলাররা, আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেব। আমদানি রপ্তানি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। খুব সোজা না এটা ইসে চালানো, এটা সংসার চালানো তো ডিফিকাল্ট, এটা দেশ চালানো তো আরও ডিফিকাল্ট। অনেক রকম ডাইনামিক্স, আর আমাদের এক্সটার্নাল অনেক ফ্যাক্টরস আছে, তাই না? এগুলো আমি আশা করি আমরা এগুলো অ্যাড্রেস করব। আসছে বাজেট প্রসঙ্গেও কথা বলেন তিনি। জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক। আমরা রিভাইজ বাজেট আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করে। আর ওই বাজেট আমরা করব, জুনের বাজেট দেব। যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করবে সরকার। ওটা যদি দেখা যায় তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এরকম মোটিভেশনাল প্রজেক্টে যেন টাকা না আসে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়। 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের 99তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহিদুজ্জামান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে গত মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন অর্ধশত শিক্ষার্থী। সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা না গেলে দুর্নীতির মাত্রা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারি ক্রয় খাতটি জিম্মি অবস্থায় রয়েছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। এতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক গবেষণা প্রতিবেদন তুলে ধরেন। সম্মেলন কভার করেছেন, এর আগে তারা দেখেছেন। তিনি বলেন, ইজিপি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নিয়মিত পর্যবেক্ষণ, স্বাধীন তদারকি, শক্তিশালী নীতিমালা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ব্যবস্থা প্রয়োজন। সেই সঙ্গে জনস্বার্থ রক্ষায় সরকারি ক্রয় খাত আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা জরুরি। ইজিপি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় ক্রয় খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে। এটা ছিল মূল লক্ষ্য, এবং ভ্যালু ফর মানি যে অর্থ ব্যয়িত হচ্ছে সরকারি খাতে সেটির মূল্য, পর্যাপ্ত মূল্য সরকার বা জনগণ পাবে। নেতৃত্বের পরিবর্তন হয়, যে প্রতিষ্ঠান বা যে বিশেষ করে স্থানীয় সরকার বা যে দুটি মন্ত্রণালয়ের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সেই জায়গায় আমরা যেটা দেখেছি, দুই একটি ব্যতিক্রম ছাড়া সব জায়গায় হাত বদল হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু একই মাত্রায় রয়ে গেছে। সরকারি ক্রয় ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব কমানো এবং ইজিপি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আমার ইজিপির মাধ্যমে। সরকারি ক্রয় খাতের দুর্নীতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি বলেও জানান ইফতেখারুজ্জামান। শুধুমাত্র আইনের এবং প্রক্রিয়ার চর্চার পরিবর্তনটা অপরিহার্য। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। অমর 21 বইমেলা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন বাংলাদেশের যাত্রায় এটি প্রথম বইমেলা। ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘমেয়াদী করতে রবীন্দ্রনাথ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভাষা ও শিল্প সাহিত্যকে নগ্নভাবে ব্যবহার করেছিল পতিত সরকার। সেই ক্ষত কাটাতে গণতন্ত্র ও সঠিক ইতিহাসের বইয়ে এবারে মেলা ছিল পূর্ণ।
বেচা বিক্রিতে খুশি প্রকাশকরা, লেখকদের মুখেও প্রশান্তির হাসি। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একে তো মধ্য ফাল্গুন, তার উপর বইমেলাও শেষ প্রান্তে। শুরুতে বই বিক্রিতে মন্থর গতি থাকলেও শেষ দিকে জমে উঠেছে এবারের মেলা। একের পর এক নতুন বইও আসছে মেলায়। মঙ্গলবার কর্মদিবসেও জমজমাট ছিল বইমেলা। এদিন মেলা ছিল লেখক পাঠকদের দখলে, আর দর্শনার্থীরাও ছিল প্রাণচঞ্চল। জানালেন তাদের ভালো লাগার কথা। এখনই আমাদের একটা সুবর্ণ সুযোগ নিজের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করা, নিজের দক্ষতা বৃদ্ধি করা এবং সেগুলো আমার দেশের জন্য আমি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, তো সেজন্যই আসা। ভালো লাগছে এসে। কবিতার প্রতি ঝোঁক, তো ইচ্ছে আছে কবিতার কিছু বই কিনবো এবং বাংলা সাহিত্যের কিছু বই কিনবো। আমরা এই মেলাটার জন্য বছর ধরে মুখিয়ে থাকি। প্রায় 20-25 বা 30 হাজার টাকার করে বই কিনি। আমার প্রতিষ্ঠিত একটা কলেজ আছে, ওই কলেজের ছেলে মেয়েদেরকে বই পড়ানোর জন্য আমি সাধারণত এই বইগুলো কিনি। অত্যন্ত ভালো লেগেছে এবং ভালো লাগার মতো একটি বিষয়। বইমেলার প্রথম দিন থেকেই বিশেষত ছুটির দিনগুলোতে ছিল উপচে পড়া ভিড়, কিন্তু সে তুলনায় বিক্রি তেমন ছিল না। তবে নতুন লেখকদের বইয়ের কাটতি তুলনামূলক ভালো ছিল বলে জানালেন তারা। আমার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস, স্টল নম্বর 29। আমাদের সর্বশেষ প্রকাশনা আছে প্রত্যাবর্তন। এটা মূলত অধ্যাপক আবু জাফরের স্মরণে আমরা উৎসর্গ করেছি। আমি একটা বাণী শোনাচ্ছি, সেটা হচ্ছে তোমার নিজের যদি কোনো কিছু না থাকে তাতে তুমি সব হারাবে না। জনগণই যাতে ক্ষমতায় নিয়ে আসতে পারে, কাকে আনবে, জনগণের অধিকার যাতে থাকে সমুচিত এবং জনকল্যাণমূলক কাজ কি কি করা যায়, এইরকম ম্যান্ডেট, এইরকম লেখা নিয়ে এই বইটা লেখা হয়েছে। মেলার প্রথম 20 দিনে তেমন একটা বিক্রি না থাকলেও এরপর থেকেই বিক্রি বেড়ে যায়। এবারের বইমেলার সামাজিক প্রভাব অন্যরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি। আমি প্রায় এক যুগের উপরে মেলা করে আসছি অমর 21 বই মেলায়। এবারের মেলার পরিসর বৃহৎ, অনেক নতুন প্রকাশক অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে আমরা মেট্রোর প্রভাবটাও দেখতে পাচ্ছি, প্রচুর পাঠক মেলাতে আসছে। বাকি দিনগুলো বইমেলা হয়ে উঠবে বাঙালির মহামিলন মেলা, এমনটি প্রত্যাশা করছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকারি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় চলছে গণছাঁটাই। অন্যদিকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। এদিকে ফিলিস্তিনের অধিকৃত অংশে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। মানব সম্পদ সংস্থা সহ বিভিন্ন খাত বন্ধের পাশাপাশি ইতোমধ্যেই বহু সরকারি কর্মীদের বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এখন দ্বিতীয় দফায় চলছে গণছাঁটাই। ইতোমধ্যে 40 সদস্যের একটি ক্রয় বিভাগ বাদ দেওয়া হয়েছে। এছাড়া 20 সদস্যের যোগাযোগ দল সম্পূর্ণ বাতিলের পাশাপাশি 7 সদস্যের বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি দলও বাতিল করা হয়েছে। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা সরাসরি মার্কিন সেনাদের ইউক্রেনের প্রতিরক্ষায় পাঠানোর বাধ্যবাধকতা সৃষ্টি করে। ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলোর জন্য তাকে সামরিক সহায়তা দেয়া বাধ্যতামূলক। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন এবার ফিলিস্তিনের অধিকৃত অংশে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। রোববার রাতে ইসরায়েলি ট্যাঙ্ক বহর ঢুকে পড়ে ওই ভূখণ্ডে। 2002 সালের পর এবারই প্রথম পশ্চিম তীরে অভিযান শুরু করল নেতানিয়াহু বাহিনী। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে 9 সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। 36 আরোহী সহ সামরিক যানটি রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানিয়েছেন গভর্নর লুইস আলফোন্সো এসকোবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে আফগানিস্তান ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে খেলা। দু দলই নিজেদের প্রথম ম্যাচ হারায় সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে জয়ের কোনো বিকল্প নেই কারোরই। যদিও রান রেটে এগিয়ে থাকায় সে দৌড়ে ইংলিশরাই থাকছে এগিয়ে। তবে হেড টু হেড পরিসংখ্যানে ইংলিশদের পরাস্ত করার রেকর্ড আছে আফগানদের। মুদাসসির আলীর ডেস্ক রিপোর্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 107 রানের শোচনীয় হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হয় আফগানদের। অন্যদিকে 351 রান করেও অজিতের কাছে 5 উইকেটে হারতে হয় ইংলিশদের। যাত্রাপথের শুরুতেই দু দলই খেয়েছে ধাক্কা, তবে এর মধ্যে পার্থক্য সুস্পষ্ট। যেহেতু ইংল্যান্ড লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে, সেহেতু সাম্প্রতিক অভিজ্ঞতার সুবিধা আছে তাদের। আবার এটাও ঠিক যে আফগানদের সঙ্গে খুব বেশি একটা খেলা হয়নি তাদের। এ পর্যন্ত সব মিলিয়ে 3 বারে দেখায় 2 বার জয় রয়েছে ইংলিশদের আর আফগানদের একটিতে। এদিকে সাম্প্রতিক আইসিসি ইভেন্টের মধ্যে সবশেষ 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে 69 রানে হারানোর সুখকর স্মৃতি রয়েছে আফগানিস্তানের। তাই আফগানদের হালকা করে দেখার সুযোগ নেই ইংলিশদের। লাহোরে কিন্তু বেন ডাকেট অজি বোলারদের ভুগিয়েছে, তাই আফগান বোলারদের বিশেষ নজর যে তার দিকে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বাটলার, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুকের দিকেও নজর দিতে হবে তাদের। এদিকে রশিদ খান, মোহাম্মদ নবী, ফজল হকের দিকে বাড়তি সতর্ক থাকতে হবে ইংলিশদের। দু দলেরই এটি যেহেতু দ্বিতীয় ম্যাচ, তাই হেরে গেলে সেমিফাইনালের আশা ক্ষীণ হয়ে যাবে, আর জিতলে আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচটিতেও জিততে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এক অতিরিক্ত আইজি ও 10 ডিআইজি সহ পুলিশের 82 ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে পৃথক 3 প্রজ্ঞাপন। হজ যাত্রা নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার, যাত্রীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিতের তাগিদ। রাজনৈতিক দল গড়তে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সুসংহত করতে রাজপথে থাকার ঘোষণা। এবং শহীদ সেনা দিবসে বিডিআর সদস্যদের রাষ্ট্রের শ্রদ্ধা, বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান সেনা প্রধানের, হাসিনার শাস্তি চায় শহীদ পরিবার ও বিএনপি। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।